আমাকে রাখতে চাইলে রাখবে, না রাখতে চাইলে আমাকে ছেড়ে দিবে। যে এখন সমস্যাটা আমাকে নিয়ে না, আমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চার ১.৫ বছর বয়স। তার বাবাকে দেখে আমার মেয়েটা ভয় পায়। চোখ গরম দেয়। তাকে তো আদর করেই না। তার মাও আদর করে না। তার মা বলে যে তার মেয়ে ঘরের নাতিনের আদর কমে গেছে আমার মেয়ের জন্য। এরকম কথাগুলো বলত। তো আমার মেয়ের জন্য যে টুকটাক খাবারও আনতো সেটাও আনা বন্ধ হয়ে গেছিল। তো এরকম চলতে থাকে। আমি ৬-৭ মাস এভাবে থাকার পরে আমি চলে আসি যে আমার কষ্ট আমার সহ্য হয়েছে, আমার বাচ্চার কষ্ট আমার সহ্য হবে না। সেখানে আমার মা-বাবা অনেক ভালোবাসে। তো এইভাবে আবার চলতে থাকে। আমার মা-বাবার কাছে দিয়ে সে আমাকে আনতে যায়, আমি শুধু তার সাথে থাকি এবং তাকে কন্ডিশন দিই যে আমি থাকবো। আমার মেয়েকে নিব না। না, আমার মেয়েকে কষ্ট দেখতে পারবো না। যে আমি না খেয়ে থাকতে পারবো। এভাবে বিভিন্ন আমাকে বস্তিতেও রাখা হয়েছিল রুম ভাড়া নিয়ে। এবং দিনের পর দিন না খেয়েও ছিলাম এবং একটা সময় হচ্ছে ও কাজ করতো না, ও আমাকে বলতো গার্মেন্টসে জব করার জন্য। তো আমি এটার জন্য কখনোই রাজি ছিলাম না যে না, এটা করব না। তো কাজ করতাম না বলে ও বলতো যে যাও মার বাসায় যাও, কাজ করো, কাজ করলে হচ্ছে খাবার দিবে, তুমিও খেয়ে আইসো, আমার জন্য নিয়ে আইসো। এরকম ছিল। তো ওই সময় বলে রাখা ভালো গুরু, ওর ছোট ভাই যে ছিল, তোর মায়া কমেনি না? কত মায়া তো। ওর ছোট ভাই তখন বিয়ে করেছিল ওই সময়টায়। তো ছোট ভাইয়ের বউকে নিয়েছিল। তো ওকে ঘরে কেউ ঢুকতে দিত না। ওকে ওর বাবাও ঢুকতে দিত না, মাও ঢুকতে দিত না। আমি মাঝে মধ্যে যাওয়া আসা করতাম। এরকম চলতে থাকলো ২-১ বছর। ২০২১ সালের প্রথম দিকে সে প্রচন্ড অ্যাডিক্টেড হয়ে যায়। খুব অসুস্থ হয়ে যায়। খুবই অসুস্থ। হ্যাঁ। তারপর তাকে রিহ্যাবে দেওয়া হয়। যেদিন রিহ্যাবে গেছে সেদিনও আমাকে খুব মারধর করে গেছে। রিহ্যাবে যাওয়ার পরে আমি চেষ্টা করি যে কদিন ও ওখানে থাকে আমি ওর মা-বাবার কাছে থাকবো। যেহেতু তাদের সাথে আমার বন্ডিংটা ভালো। তো ওখানে আমি ১৮ দিনের মতো থাকতে পেরেছিলাম। কারণ ওখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল পরবর্তীতে। বলেছিল যে ব্যাচেলর হিসেবে যদি আমি থাকি গার্মেন্টসে বা অন্য কোথাও জব করে যদি আমি ৫-৬ হাজার টাকা তাদেরকে খরচ দিতে পারি তাহলে থাকতে পারবো, না হলে যেন হাজবেন্ড আসলে আসে। এর মধ্যে গুরু আমি যেদিন আমাকে বের করে দেওয়া হয়েছিল আমার কাছে ১০ টাকাও ছিল না। আমি পায়ে হেঁটে মোহাম্মদপুর থেকে মিরপুর গিয়েছিলাম। মিরপুর আমার খালার বাড়িতে উঠেছিলাম এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগিয়ে আমার একটা পরিচিত বোনের মাধ্যমে, একটা ভাইয়ার মাধ্যমে একটা ইভেন্টের যে জবগুলো সেটা আমি পাই। এবং সেখান থেকে আমার কাজ শুরু জবের ইয়েটা। তো ফার্স্ট জব কি ছিল তোর? ওয়েট মার্কেটে ডানো অ্যাক্টিভিশন ছিল। অ্যাক্টিভিশন করেছিলাম। পার ডে ৭০০ করে দিত। তো মান্থলি এটা দিত, কিন্তু সাপ্তাহিক একটা কস্ট আমাকে দিত ১,০০০ টাকা করে। তো ১ম যে কস্ট আমি পাই, আমি না খেয়ে আরকি ১ম সপ্তাহটা কাটিয়েছিলাম। ওখানকার মেয়েরা যে ছিল ওরা অনেক খুব ভালোবাসতো আমাকে। ওই ১,০০০ টাকা পাওয়ার পর আমি চিন্তা করলাম ও রিহ্যাবে আছে। ওর সাথে আমার দেখা করতে হবে। ওর সাথে দেখা করে আসি। ওর জন্য কিছু নিয়ে যাই। ও ভালো হচ্ছে। আমি এটা চাইতাম গুরু যে ও ভালো হোক, সুস্থ হোক। ও হয়তোবা অসুস্থতার কারণে আমার সাথে এরকম করেছে। মা দাদি তো ঠিকই ভাবছিল যে এরকম একটা মেয়ে নিয়ে আসলে ও সুস্থতার দায়িত্ব নিয়ে নিবে। না, দায়িত্ব না গুরু। আমি মন থেকে মানে দোয়া করতাম ও যেন ভালো হয়, সুস্থ হয় কোনো একটা দিন। শেষ কর। তো এরকম এই ২ মাস ছিল রিহ্যাবে। ২ মাসের মধ্যে আমি ৪-৫ বার গিয়েছি। এই ৪-৫ মাসের মধ্যে ওই ২১শে ফেব্রুয়ারিটা পড়ে যায়। জানুয়ারির ১ম দিকে যেহেতু ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন যেদিন আমি যাই ওর সাথে দেখা করে আসি এবং ওদিন রাতে ওদের বাসায় ছিলাম। ওর বাবা আমাকে বলে যে আমার কাছে টাকা দাবি করেছিল রিহ্যাবে ঢুকানোর পরে। তো আমি সেই টাকাটা দিতে পারিনি। তো আমাকে বলা হয় যে এবার রিহ্যাব থেকে বের করে ওকে জেলে ঢুকিয়ে দিব। যেন কেউ সংসার করতে না পারে। তো আমি চুপচাপ শুনেছি। ব্ল্যাকমেইল যেতে যে টাকাটা দিস। অ্যাবসলিউটলি। শেষ কর। তারপরে ২১শে ফেব্রুয়ারি দিন যাই এবং সেদিন তার সাথে আমার শেষ কথা। কেমন আছিস এখন? এটাতে তারপর গুরু এইভাবে চলে। তারপর আবার আসা যাওয়া। সে বের হওয়ার পরে আবার আসা যাওয়া। এর মধ্যে তার সামনে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে না। তার ফ্যামিলির খারাপ ব্যবহারটা তখন থেকে শুরু। এবং সে মার্চের ১ম দিকে বের হয়। জুনে তার ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা। মারা যাওয়ার পরে মানে তারা চাচ্ছিল বের করে দিতে। আমার হাসব্যান্ডকে বের করে দিতে চাচ্ছিল যে তোমরা আলাদা যাও, আলাদা রুম নিয়ে থাকো। এখানে কেন জ্বালাচ্ছ এই সেই। এবং আমাকে শিয়াল কুকুরের বাচ্চা বলেও গালি দেওয়া হয়েছে। আপনার এই দেবর তো ঠিক ছিল, ও তো অ্যাডিক্টেড ছিল না, ও ভালো ছিল। হ্যাঁ। তো ওই তখন থেকে একটা বিয়ে কপালে চাল আল্লাহ নিছে, ওটাই ফোকাস না, তোর কর্ম বল। জি গুরু। তারপরে হচ্ছে আমার দেবর মারা যাওয়ার পরেই মূল ঘটনা শুরু হয়ে যায়। তখন থেকে আমি তাদের প্রতি একটা ঘৃণা আমার চলে আসে যে আমাকে এতবার বের করে দিছে, আমি ওদের সাথে থাকবো না। যেহেতু আমাদের আলাদা থাকার কথা ছিল।
এখন ওই সময় আমার হাজবেন্ডের সুসময় শুরু হয়ে যায়, যেহেতু তাকে ঘরে ঢুকতে দিত না, এখন তাকে তার বাবা মা আদর করে রাখছে। এবং আমি মারা যাওয়ার 35 দিন পর্যন্ত ছিলাম, এর মধ্যে তার বাবা কন্টিনিউ আমার সাথে খারাপ ব্যবহার করতো। তো আমি একটা পর্যায়ে রাগ করে আমি বলি যে আমি থাকবো না, আমি চলে যাবো, এভাবে চলে যাই। এরকমই চলতে থাকে। তারপর 2 বছর এরকম চলে, এবং আমাকে ফোনে বলা হয় যে আমার ছোট ছেলে মারা গেছে, ওর বউ তো নেই, এখন আমার ঘরে তো একটা কাজের লোক দরকার, তুমি কি আসবা, না হলে আমার ছেলেকে বিয়ে করাবো। এই চললো 1.5 বছর, এবং লাস্টে গত 8 মাস আগে সে একটা পরকীয়া জড়ায়, যেটা আমি ফার্স্ট চোখে দেখি। এই ঘটনাটা চোখে থাকা বলতে ফার্স্টে শুনি, শোনার পরে হচ্ছে আমি এলাকাতে যাই, যেহেতু কাছাকাছি, ধানমন্ডিতে আমি জব চোখে করতাম। কি দেখিস? ওরই একটা রিলেটিভ আমাকে দেখিয়েছিল, মানে ওরা ঘোরাঘুরি করছে ভিডিও কলে, আমি দেখি। এবং তার সাথে সে রাতও কাটায় তাদের ঘরে, তার মা সুযোগ করে দেয়। আচ্ছা, আমার অবর্তমানে কিন্তু আমার সাথে এখানে যোগাযোগ আছে ফোনে, আমি সপ্তাহে বা মাস খানেকে 2বার 1বার যাই আসি এরকম। কিন্তু এটা শোনার পরে গুরু আমি পাগল হয়ে গেছিলাম। ওই সময়টা আমার পুরো এত ভালোবাসিস? আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম, এরকম অবস্থা ছিল। এখন কি অবস্থা? এখন গুরু ওইটার পরে সে আমার কাছে, যখন আমার কাছে ধরা পড়ে যায়, আমার কাছে ক্ষমা চায় অনেক, পায়েও ধরে সবার সামনে। এবং একটা পর্যায়ে আমি তাকে ক্ষমা করি, আবার ক্ষমা করে আমি তার সাথে থাকা শুরু করি, যে হয়তোবা আমি কন্টিনিউ থাকছি না বলে সেটা করছে, এবং থাকা শুরু করি। এবং এরপরে 1 মাস পরে সে আমাকে খুব মারধর করে এবং বলে যে আমি তাকে ক্ষমা করার কে, আমি তাকে ক্ষমা করার কেউই না, সে এরকমটা করবে, আমি তাকে থামাতে পারবো না, এতে থাকলে থাকবো, না থাকলে নেই। তো আমি বলছি, এটা দেখে আমি থাকতে পারবো না, অসম্ভব, আমি সব মেনে নিয়েছি, আমি এটা মানতে পারবো না। আমি তার সাথে খুব রাফ ব্যবহার করেছি লাস্টের দিকে, খুব করেছি। লাস্টে কি অবস্থা বর্তমানে? এবং এই যে চলে আসলাম, সে আমাকে মারছিল, খুব মেরেছিল, এবং বলেছিল লজ্জা থাকলে যেন আমি কখন আর না যাই। এরপরে এই 8 মাস গুরু আমাকে খুব হ্যারাসমেন্ট করা হয়েছে তৃতীয় একটা ব্যক্তি নিয়ে, তার প্রাক্তন একটা প্রেমিকা ছিল, সেই প্রাক্তন প্রেমিকার হাজবেন্ডকে নিয়ে। তার হাজবেন্ডকে আমি চিনি না, দেখিনি কখনো গুরু। আমি এখানেও আমি বলবো, যদি আমাকে চিনে থাকে, যদি বা এই শোটা দেখে থাকে, সে যেন সত্যতা বলে এখানে। আমি তাকে চিনিনি, দেখিনি। তার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক, উঠা বসা সব, যেটা আসলে আমি আমার অ্যাডিক্টেড মানুষজন আমি বর্তমানে আমার দাদির বাড়িতে থাকি, আমার চাচাদের কাছে। এখনো পর্যন্ত আমি ওখানেই আছি। কেমন আছো এখন? ভালো গুরু, ভালো। বাচ্চার বয়স কত? কিন্তু 6 বছর। ওর সাথে গত বছর থেকে যোগাযোগ নাই? ওর সাথে তো যোগাযোগ নেই 8 মাস। আবার তো যেতে চাও? যাওয়ার পথ নেই গুরু। কারণ আমি ভেবেছিলাম যে হয়তোবা ওর মার সাথে এর মধ্যে আমার কথা হতো এই 8 মাসে। ওর মা যখনই টাকা আমার সাথে, যেহেতু বন্ডিংটা পরবর্তী, না গুরু, আমার এখন আমার বোকামির জন্য আমার কষ্ট হচ্ছে। কানতে পারিস?